এর আগের ব্লগে আমরা দেখে নিয়েছিলাম কলকাতা থেকে সোনপ্রয়াগ অবধি পৌঁছানো আর আমাদের যাত্রা এক্সপিরিয়েন্স অন্যান্য ডিটেলস। আজকের ব্লগে থাকছে আমাদের সোনপ্রয়াগ থেকে হেঁটে কেদারনাথ মন্দির অবধি যাত্রা, তার পথে যা যা এক্সপিরিয়েন্স আমরা ফেস করেছি, যে সমস্ত অভিজ্ঞতা হয়েছে এবং অন্যান্য সমস্ত ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যে সকল মানুষেরা ভাবছেন খুব শীঘ্রই আমরা কেদারনাথ মন্দির দর্শন করব অথবা কোনো এক সময় কেদারনাথ মন্দিরে যাওয়ার ইচ্ছা রয়েছে, তাদের জন্য এই ব্লগে থাকছে অনেক তথ্য। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ব্লগ। এখন প্রায় 4টে বাজতে চললো, 5 মিনিট মতো বাকি আছে। এখন আমরা বেরোচ্ছি সোনপ্রয়াগের GNVM থেকে। সোনপ্রয়াগ থেকে বেশ কিছুটা হেঁটে গিয়ে আপনাকে ধরতে হবে গৌরীকুণ্ড যাওয়ার জন্য শাটল। সেটা পার হেড 50 টাকা ভাড়া নেয় আর পৌঁছে দেবে আপনাকে মাত্র 15-20 মিনিটেই গৌরীকুণ্ড। যারা হেঁটে উঠবেন ভেবে রেখেছেন কেদারনাথ যাওয়ার জন্য, এখান থেকেই কিন্তু তাদের হাঁটা শুরু হয়। এইখান থেকেই শুরু করলাম আজকে আমাদের যাত্রা। বহু মানুষ এই সংকীর্ণ রাস্তা দিয়েই কিন্তু এগিয়ে চলেছে একসাথে। এই মুহূর্তে আমরা গৌরীকুণ্ডে রয়েছি, চা খেতে দাঁড়িয়েছি, কারণ সকালবেলা বেরিয়েছি। চা না খেলে সহজে দিনটা শুরু হবে না। আমি চা খাই না, কিন্তু আমার সঙ্গে যে আছে সে তো চা খায়, তাই দাঁড়িয়েছি। চাটা খেয়ে নিয়ে এখান থেকে তারপর স্টার্ট করছি। শাটেলের জন্য আমাদের লাইন দিতে হয়নি, ফাঁকা পেয়েছি লাকিলি। বাট গৌরীকুণ্ড ঢোকার আগেই এতটা জ্যামে ফেসেছিলাম যে আমরা বাধ্য হয়ে নেমে গেছিলাম পার্কিংয়ের অনেকটা আগে। ওখান থেকে হেঁটে আমরা এসেছি, এখনও হাঁটছিলাম। তো চা ব্রেকে দাঁড়িয়েছি, এরপর আবার বাকি হাঁটাটা শুরু করব। গৌরীকুণ্ড থেকে কিছুটা উঠে আসার পর আপনারা পেয়ে যাবেন ঘোড়পাড়াও। এখান থেকে আপনারা ঘোড়া ভাড়া করে নিয়ে বাকি যাত্রাটা করতে পারবেন। যারা গৌরীকুণ্ডের নিচ থেকে ঘোড়া করেননি, এখানে এসে ঘোড়া করে নিতে পারবেন। এই বছর ঘোড়ার সংখ্যা কম হওয়ায় ঘোড়ার রেট কিন্তু অন্যান্য বছরের থেকে একটু বেশি। আকাশ আজকে মেঘলা হয়ে রয়েছে, শুরু হয়েছে ফোঁটা ফোঁটা বৃষ্টি, আর নিচে বয়ে চলেছে মন্দাকিনী নিজের ছন্দে। আমরা তো হেঁটেই উঠছি, হেঁটেই ওঠার ইচ্ছা আছে। যারা সুস্থ আছেন, ঠিকঠাক আছেন, পারবেন মনে হয় হেঁটে, সময় লাগুক কষ্ট হোক একটু নয় অপেক্ষা করে যাবেন, সময় নিয়ে উঠবেন। আমার মনে হয় না এই অবলা প্রাণীগুলোকে কষ্ট দিয়ে ওপরে উঠে কোনো তীর্থ হবে বা কোনো পুণ্য লাভ হবে। আমরা যাচ্ছি পশুপতিনাথের কাছে, সেখানে পশুদেরকে, অবলা পশুদেরকে এইভাবে কষ্ট দিয়ে যাওয়াটা আমার ওপিনিয়নে ভালো না। এবার অনেকের অনেক অসুবিধা থাকে, পারে না, অনেকে কষ্ট হয়, তারা উঠছে, সেখানে তো কিছু আমার মন্তব্য করাও উচিত নয়। বহুদিনের ইচ্ছা ছিল কেদারনাথ যাত্রা করব পায়ে হেঁটে, কিন্তু নানা বাধা বিপত্তি কাটিয়ে শেষ পর্যন্ত এই বছর আমরা আসতে পেরেছি এই যাত্রায়। যাত্রা সবে শুরু, এখনো চলতে হবে দীর্ঘ পথ, তবে এনার্জি কিন্তু একদম 100%। একেবারে এতটা রাস্তা হেঁটে ওঠা অসম্ভব, তাই বেশ কিছুটা রাস্তা এগিয়ে যাওয়ার পরই মাঝে মধ্যেই আমরা ছোটখাটো 2 মিনিট হোক 5 মিনিট হোক ব্রেক কিন্তু নিয়ে নিচ্ছি। প্রপার ব্রেক না নিয়ে যদি আপনারা চেষ্টা করেন যে এতটা রাস্তা তাড়াতাড়ি উঠে পড়বো, তাহলে কিন্তু আপনাদের শরীরে দেখা দিতে পারে নানা রকমের অসুস্থতা। রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন, এবড়ো খেবড়ো, উঁচু নিচু, তার সাথে রয়েছে ঘোড়া, ডলি, পিঠু, সবাই একসাথে এই সংকীর্ণ রাস্তা দিয়ে কিন্তু আমাদের উঠে যেতে হবে। এই একই রাস্তা দিয়ে ওপরে যারা দর্শন অলরেডি করে ফেলেছেন তারাও কিন্তু নেমে আসছেন, তাই এখানে খুব সাবধানে হাঁটাচলা করতে হবে দেখে। আর দৌড়াদৌড়ি করে বা তাড়াতাড়ি করে ওঠার চেষ্টা করবেন না, যতটা আপনাদের শরীরে দিচ্ছে ততটা উঠুন, দিয়ে প্রপার ব্রেক নিন। এখানে কিন্তু কোনো কম্পিটিশন হচ্ছে না যে কে কতক্ষণে পৌঁছতে পারবে বা আগে পৌঁছলে আলাদা কোনো ফেসিলিটি পাবে। সেই জন্য নিজেদের শরীরকে কষ্ট না দিয়ে তীর্থযাত্রা বা আপনাদের যেটাই বলুন ঘুরতে যাওয়া, সেটাকে ব্যাঘাত না ঘটিয়ে আরামসে আপনারা এই যাত্রা শুরু করতে পারেন। জলটা এখানে পর্যাপ্ত পরিমাণে পান করতে হবে, আর সাথে রাখতে হবে ইলেকট্রল, ওআরএস অথবা অন্য কোনো এনার্জি ড্রিঙ্ক।
এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এবং আমাদের আশেপাশে এত ইন্সপিরেশন আপনারা পেয়ে যাবেন যে আমরা নিজেরাই আরো যেন এনার্জি পেয়ে যাচ্ছি হেঁটে ওঠার। কত বয়স্ক মানুষ, কত বাচ্চা মানুষ আমাদের পাশ দিয়ে হেঁটে চলেছে। হাঁটতে হাঁটতে অবস্থা পুরো খারাপ, এখন হাঁপিয়ে গেছি, তাই মাঝে মাঝে আমরা একটু করে হাঁটছি, একটু করে ব্রেক নিচ্ছি। খুবই চড়াই, পেছনের রাস্তা দেখে বুঝতে পারছেন আশা করি। বৃষ্টিটা যেন কাল থেকেই আমাদের সঙ্গী হয়েছে, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, যার জন্য আমরা এখানে রেন শেল্টারের নিচে আশ্রয় নিয়েছি। এই বছর বেশ অনেকগুলো রেন শেল্টার এখানে তৈরি করে দিয়েছে যাত্রীদের সুবিধার্থে। এখন আমরা বেশ অনেকটা উঁচুতেই উঠে এসেছি, রামবাড়া আর কিছুটা দূরে, কিন্তু বৃষ্টি থামার নাম নেই। ভেবেছিলাম কিছুক্ষণ অপেক্ষা করলে হয়তো বৃষ্টি থেমে যাবে, তারপর বেরোবো, কিন্তু বৃষ্টি থামছে না। তাই অজ্ঞতা আমরা রেনকোট পরেই বেরিয়ে চলেছি বাকি যাত্রার জন্য। রামবাড়ার কাছে আমরা চলে এসেছি। এইটা পুরনো রাস্তাটা। নতুন রাস্তাটা দিয়ে ঘোড়া চলাচল করে, কিন্তু এই রাস্তাটা দিয়ে শুধু পায়ে হেঁটে যারা যাচ্ছেন, পিট্টু এবং দলি, তারাই যায়। সরকার এখানে পাকাপোক্ত একটি ব্রিজ তৈরির কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন, নয়তো প্রত্যেক বছরই বর্ষাতে এবং বন্যাতে এই ব্রিজটি অল্প বিস্তর ক্ষতিগ্রস্ত হয়। রামবাড়া থেকে মাত্র 2 কিলোমিটার ওপরে আমরা হেঁটে উঠেছি। এখন বৃষ্টিটা একটু থেমেছে, যার জন্য রেনকোট আর জ্যাকেট খুলে আবার হাঁটা শুরু করছি। চোখ মুখ দেখে বুঝতেই পারছি যে কতটা টায়ার্ড হয়ে গেছি আমরা ইতিমধ্যে, এখনো অনেকটা জার্নি বাকি। যে কোনো ভ্রমণেই ভালো খারাপ মিশিয়েই অভিজ্ঞতা তৈরি হয়, তবেই তো সেই স্মৃতিগুলো মনে গেঁথে থাকে। আমাদেরও সেই ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেনি। কখনো বৃষ্টিতে ভিজে যাচ্ছি, কখনো আবার গরমে ঘেমে ভিজে যাচ্ছি, আবার কখনো কখনো শীত করছে, মোটা জ্যাকেট গায়ে দিতে হচ্ছে। এই সরু নদী দেখে মনেই হয় না 2013 সালে এই নদী কি ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। আজকে তীর্থযাত্রীর সংখ্যা অন্যান্য দিনের থেকে কম, তাতেই এই ভিড়। বৃষ্টি আর থামার নাম নেই, সমানে হয়ে চলেছে। এখানে এতই বৃষ্টি হচ্ছে, সঙ্গে বরফ পড়েছে। ব্লগ তো রাস্তায় বাদি দাও, ভিডিও ছবি কিচ্ছু তুলতে পারিনি, আমরা জাস্ট লিটারেলি কাঁপছি। আমাদের হাতগুলো দেখে বোঝা যাবে যে ভিজে গেছে পুরো জামা প্যান্ট। রেনকোট ছিঁড়ে গেছে রাস্তায়, ওই রেনকোটে আটকায় না। আর যা বরফ পড়েছে শিলাবৃষ্টির মতো বড় বড়, ভীষণ ঠান্ডা, তার সঙ্গে হাওয়া। আর ভিউটা আমি দেখাই, এখান থেকে ভিউটা না দেখালে ব্যর্থ, ভিডিওটাই ব্যর্থ। জাস্ট ভিউটা দেখো, বৃষ্টি থামার পর রোদ্দুরটা যখন উঠেছে, ভিউটা দেখো কি সুন্দর লাগছে। মানে কষ্টে রয়েছে, কাঁপছি, তবুও যেন একটা মনে হচ্ছে সার্থক হয়েছে এই কষ্টটা। এই আনন্দটা বলার বাইরে, জাস্ট বলার বাইরে। আমরা আগে থাকতেই বুক করে এসেছিলাম GMVN, সেই জন্য সেইখানে গিয়ে আমরা জামা কাপড় পাল্টে একটু রেস্ট নিয়ে বেরিয়ে চলেছি মন্দিরের উদ্দেশ্যে। আরে যেই জন্য এসেছি সেই কাজটাও তো করতে হবে। GMVN কিন্তু মন্দিরের থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে, অর্থাৎ আমাদের এই রাস্তাটা বেশ কয়েকবার বেশি হাঁটতে হবে। এখন ওয়েদারটা অনেকটাই ক্লিয়ার, আর দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য দোকান, হোটেল সবই আছে, ক্যাম্প আছে, থাকা খাওয়ার অসুবিধা এখানে কোনো নেই। ম্যাক্সিমাম জায়গাতেই এখানে অনলাইনে পেমেন্ট অ্যাকসেপ্টেড, বাট আপনারা তাও সেফটির জন্য ক্যাশ ক্যারি করবেন। দূর থেকে মন্দিরের চূড়া আমরা দেখতে পাচ্ছি, কেদারনাথ মন্দির ওই যে ওইখানে, আর কিছুটা হাঁটলেই পৌঁছে যাব আমরা মন্দিরে। তার আগে হেলিপ্যাডের এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি আর ভিডিও তুলে নিচ্ছি। ওয়েদার দেখে মনেই হচ্ছে না একটু আগেই আমরা কি পরিমাণে সাফার করেছি বৃষ্টিতে আর বরফে। এখন ঝাঁ চকচকে ওয়েদার। এই হেলিপ্যাড থেকেই আরো কিছুটা মন্দিরের দিকে সামনে এগিয়ে গেলেই পেয়ে যাবেন আপনার রেজিস্ট্রেশন সেন্টার। সেখান থেকে আপনারা পুজোর পার্চি করে নিতে পারবেন, এবং যারা রেজিস্ট্রেশন করতে ভুলে গেছেন কোনো কারণে, রেজিস্ট্রেশনটাও করে নিতে পারবেন। তারপরেই আসবে এই ব্রিজটা। এই ব্রিজটা পেরোনোর পরই চলে আসবে মন্দির প্রাঙ্গণ।
যতই ব্রিজটা দিয়ে এগোচ্ছি ধৈর্য যেন আর ধরছে না যে কতক্ষণে আমরা মন্দিরে পৌঁছবো বা দর্শনটা করব। এত দিনের অপেক্ষা, এত কষ্টের ফলে আমরা এখানে আসতে পেরেছি। এইখান থেকেই ধরতে গেলে মন্দির শুরু। কিছুক্ষণ এখানে ফটো তুলে নিয়ে ভিডিও করে নিয়ে এগিয়ে চলছি মন্দিরের দিকে। মন্দিরে যাওয়ার পথেই দেখতে পাচ্ছেন দুধারেই অসংখ্য গেস্ট হাউস রয়েছে, হোটেল রয়েছে, খাওয়ার জায়গা, পুজোর জিনিস কেনার জায়গা, অনেক কিছুই আছে। তবে এইখানে তুলনামূলক ভাড়াগুলো হোটেলের একটু বেশি এর আগের থেকে। প্রত্যেকটা সিঁড়ি, প্রত্যেকটা স্টেপ যেন অনেক সময়ের, অনেকক্ষণের। শেষ পর্যন্ত বাবা মহাদেব আমাদের ডেকেছেন, দয়া করেছেন আমাদের ওপর, সেই জন্যই তার স্থানে আমরা এসে পৌঁছতে পেরেছি। এইখানে পৌঁছে মনে হচ্ছে মনের মধ্যে যেন কোনো রাগ, চিন্তা, চাওয়া পাওয়া কিচ্ছু নেই। মনটা একেবারে খালি, শান্ত। এখানে এসে পাপ কমলো না অনেক পুণ্য করলাম জানি না, তবে এই যাত্রায় বেশ কিছু অভিজ্ঞতা সঙ্গে করে নিয়ে যাব এইটুকু বলতে পারি। এইখানে মন্দিরের পেছন দিকটা থেকেই আপনারা বিশেষ পূজার জন্য যে কাউন্টার আছে ওখান থেকে আপনারা টিকিট করে নিতে পারবেন বিশেষ পুজো দেওয়ার। এই সেই ভীমশিলা যা 2013 সালে আপদার থেকে রক্ষা করেছিল কেদারনাথ মন্দিরকে। এখানে ভীমশিলার কিন্তু যথেষ্ট মান্যতা রয়েছে। ভীমশিলা দর্শন করে আমরা এখন ঘুরে দেখে নেব শঙ্করাচার্যার মন্দিরটা, যেটা ভীমশিলার ঠিক পেছন দিক থেকেই যেতে হয় আমাদেরকে, একটু নিচের দিকে নেমে যেতে হবে। মনে রাখবেন এই স্থানে আপনারা জুতো পরে এগিয়ে যেতে পারেন, কিন্তু শঙ্করাচার্যার মূর্তি যেখানে আছে অর্থাৎ ঠিক এইখানটায়, এখানে কিন্তু জুতো পরে আপনারা যেতে পারবেন না, তার আগেই আপনাদের জুতোটা খুলে রেখে যেতে হবে। এইখানেই তিনি সমাধি নিয়েছিলেন। সন্ধ্যা আরতি এখানে শুরু হয় সন্ধ্যা 7টা থেকে। 7টা বেশ কিছুক্ষণ আগে বেজে গেছে। আমরা চলে এসেছি সন্ধ্যা আরতি দেখতে কেদারনাথ মন্দিরের। আশা করছি ভালো লাগবে আপনাদেরও, যতটা পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করেছি। আরতির সময় কিন্তু দর্শন বন্ধ থাকে, শুরু হয় আবার পরে। আরতি দেখে আমরা ফিরে এসেছিলাম জিএমভিএন এ। এখানে রাত্রের খাবার খেয়ে আমরা এখন রাত্রি 11টা বাজে বেরিয়ে চলেছি মন্দিরের উদ্দেশ্যে, কারণ আমরা বিশেষ পূজার জন্য টিকিট করে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন এখন এই মাঝরাত্রেও কত লম্বা লাইন এই পুজোর জন্য। এই মুহূর্তে এখানে মাইনাসে টেম্পারেচার রয়েছে। এখন বাজে রাত্রির 1:30। 12ই মে, বুদ্ধ পূর্ণিমা পড়ে গেছে, সোমবারও পড়ে গেছে। সেই হিসেবে দেখতে গেলে আমরা এই মাত্র জাস্ট ভিআইপি লাইনে পুজো দিয়ে ফিরছি পুলে রয়েছি কেদারনাথ মন্দিরের বাইরেই। খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে, মানে এতটা ভাবতেই পারিনি। সারাদিনের যে কষ্টটা ছিল, ব্যথাটা ছিল, যেন উধাও, পুরো উধাও, মানে মন ভরে গেছে পুজোটা দিয়ে। আলটিমেট আকাশে পূর্ণিমার চাঁদ। এখানে আমি জানি না ভিডিও কতটা দেখতে পাচ্ছ তোমরা, দেখো এখানে পুরো বরফের পাহাড়টা কিন্তু দেখা যাচ্ছে চাঁদে। আজকে সারাদিন এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম, বৃষ্টিতে ভিজে, শিলাবৃষ্টিতে, বরফে হেঁটে টায়ার্ড হয়ে আমি বিশেষ কিছু ব্লগ করতে পারিনি। তবে এখন পুজো টুজো দেওয়া হয়ে গেছে, টায়ার্ড রয়েছে এখনো। এখন রাত 1:30 বেজে 1:45 বেজে গেছে, রাস্তা পুরো ফাঁকা, কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু এখনো হেঁটে উঠছে। তারা সকালে শুরু করেছে, অনেকে আবার মাঝরাত থাকতেই শুরু করেছে হাঁটা। এবার যে যেরকম পেরেছে, যার শরীর যেরকম সাথ দিয়েছে সেইভাবে কিন্তু হেঁটে তারা এখনো উঠছে। এখন বাজে সকাল 10টা। আমরা বেরিয়ে যাচ্ছি কেদারনাথ ধাম থেকে।
আকাশের অবস্থা এরকম, বৃষ্টি হয়ে গেছে একটু আগেই অনেকটা, এখন একটু কমেছে। এখন বেরোলাম, ঠান্ডা প্রচুর, 0 ডিগ্রি সেলসিয়াস, সঙ্গে তো হাওয়া দিচ্ছে। 24 ঘন্টাও হয়নি আমরা 22 কিলোমিটার রাস্তা হেঁটে উঠেছিলাম। আবার শুরু করে দিয়েছি নিচের দিকে নামা, অর্থাৎ আবার 22 থেকে 23 কিলোমিটার হেঁটে নামতে হবে। গ্লেশিয়ার গুলো কিন্তু এখনো গলে যায়নি, আমরা তো শুরুর দিকেই এসেছি, তাই জন্য সেগুলো এখনো অক্ষত রয়েছে। কালকে তো ওঠার সময় কষ্ট বেশি হয়েছিল, যার জন্য ভালো করে বেশ প্রাকৃতিক সৌন্দর্যগুলো শেষ অবধি উপভোগ করা হয়নি। তাই আজকে ঠিক করেছি ওপর থেকে যখন নামছি যতটা পারবো উপভোগ করে নেবো প্রাকৃতিক সৌন্দর্যটা। কালকের তুলনায় বৃষ্টিটা কম হলেও বৃষ্টি যে একেবারেই থেমে গেছে তা কিন্তু নয়, যথেষ্ট বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে জোরেও হচ্ছে, যার জন্য সেই একই রেনকোট বের করে পড়ছি, একবার খুলে রাখছি। এইখানে গ্লেশিয়ারের এখানে এসে হাতে একটু বরফ না নিলে আর একটু ছবি না তুললে মনটা ঠিক ভরবে না, তাই এখানে বেশ কিছুক্ষণ সময় দাঁড়িয়ে ছবি আর ভিডিও কিন্তু নিতেই হবে। মোটামুটি আমরা প্রায় নেমেই গেছি, আর 3 কিলোমিটার মতো বাকি গৌরীকুণ্ড। নামতেও যথেষ্ট কষ্ট হচ্ছে, কারণ কালকে যেহেতু হেঁটেছি পায়ে তো ব্যথা ছিলই, আজকে আরো পায়ে প্রেশার দিয়ে যেহেতু নামতে হচ্ছে, পায়ের ব্যথাটা বেড়ে গেছে ভীষণ। আর আমাকে দেখে তো বোঝাই যাচ্ছে যে কতটা টায়ার্ড হয়েছি আমরা। এই মুহূর্তে আমরা রয়েছি গৌরীকুণ্ডে। বিশ্বাস হচ্ছে না, যেই যাত্রার অপেক্ষা এত দীর্ঘ সময় ধরে করেছি সেই যাত্রার শেষ হতে চলেছে। অবশেষে সোনপ্রয়াগে এসে নামলাম। গৌরীকুণ্ড থেকে সোনপ্রয়াগ আসার যে শাটেল আছে সেটার লাইন বিভৎস বড় ছিল। এখন 7টা বাজে নামলাম, সকালবেলা 10টায় শুরু করেছিলাম। সময় লেগেছে অনেকটা বেশি নামতে, কারণ পায়ে ভীষণ ব্যথা হয়েছে, যার জন্য অনেক খুব স্লো হেঁটেছি আর অনেক ব্রেক নিয়েছি, যার জন্য দেরিটা এত হয়েছে। সোনপ্রয়াগে মিশেছে বাসুকি এবং মন্দাকিনী নদী। কাল সকালে আমরা বেরিয়ে যাব তুঙ্গনাথ মন্দির দর্শন করার জন্য চোপতা। তার জন্য আজকে নিতে হবে প্রপার রেস্ট। আজকের ভ্লগ এইটুকুই, দেখা হচ্ছে পরের ভ্লগে। সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি। খুব শিগগিরই আসছি আর একটা ভ্লগ নিয়ে।